সুপ্রভাত বন্ধুরা, ভিনদেশি তারার আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আজ আমরা চলেছি তুরস্কের এক অপূর্ব সুন্দর সমুদ্র পাড়ের শহর আন্তালিয়ার পথে। আমাদের এই তুরস্ক সফরের আগামী 3টে দিন আমরা আন্তালিয়ায় কাটাতে চলেছি। এপ্রিল থেকে জুন আন্তালিয়া ভ্রমণের জন্য সবচেয়ে সুন্দর সময়। তার আগে গেলে সমুদ্রের জল কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকে। আন্তালিয়া না ঘুরলে কিন্তু তুরস্ক ভ্রমণের অনেকটাই অসম্পূর্ণ থেকে যায়। তুরস্কের পর্যটনের রাজধানী বলা হয়ে থাকে দক্ষিণের সবচেয়ে বড় শহর আন্তালিয়াকে। এখন আমরা বসে আছি ইস্তানবুলের সাবিহা এয়ারপোর্টে। তো তোমরা যারা আমার আগের ব্লগটা দেখেছো ইস্তানবুল নিয়ে, তারা তো জানোই যে ইস্তানবুল এমন একটা শহর যেটা কিনা দুটো মহাদেশের মধ্যে পড়ে। একদিকটা এশিয়া আর আরেক দিকটা ইউরোপ। আমরা যখন লন্ডন থেকে ল্যান্ড করেছিলাম ইস্তানবুল, তখন যে এয়ারপোর্টের থ্রু দিয়ে ঢুকেছিলাম সেটা কিন্তু পরে ইউরোপের দিকে। আর এটা যদিও ইস্তানবুলেরই আরেকটা এয়ারপোর্ট, কিন্তু এইটা পরে কিন্তু এশিয়ার দিকে। আন্তালিয়া বা আনাতালিয়া বলে তুরস্কের এই শহরটি ভূমধ্যসাগরের তীরে অবস্থিত। বছরে প্রায় 1 কোটিরও বেশি পর্যটক এখানে ভ্রমণের উদ্দেশ্যে যায়। আমরা ফ্লাইটে উঠে পড়েছি। 1 ঘন্টা 10 মিনিট মতো লাগবে। এই ফ্লাইটটারও লেগ স্পেস খুব কম, তো এই ফ্লাইটটার লাঞ্চ নেওয়া আছে। আর তোমাদের আইডিয়ার জন্য বলি, এটা মোটামুটি আমাদের পড়েছে 200 পাউন্ড মতো। আমরা যে রিসর্টটিতে থাকবো সেটি এয়ারপোর্ট থেকে একটু দূরে হওয়ায় আমরা হোটেলেরই গাড়ির পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস নিয়েছিলাম। আমরা এখন হোটেলের পথে, মোটামুটি 1 ঘন্টা মতো সময় লাগবে এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলে পৌঁছতে। আর আমরা মার্সিডিজ ভিটো বুক করেছিলাম, 60 ইউরোর মতো লেগেছে। আন্তালিয়া আর ইস্তানবুলের সৌন্দর্য কিন্তু একদম অন্যরকম। এখানে এয়ারপোর্ট থেকে নেমে যেটা দেখতে পাচ্ছি যে চারিদিকে খুব সুন্দর পাহাড় পর্বত রয়েছে, এবং ওয়েদারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এখানে যেমন মনে হচ্ছে সন্ধ্যাটা যেন আরেকটু তাড়াতাড়ি হচ্ছে, এবং পুরো ক্লাউডি ওয়েদার। আন্তালিয়াতে আমাদের 3 রাতের বুকিং আছে। আপাতত হোটেলে চেক ইন পর্ব চলছে। Morning until 11 o'clock evening. Every kind of drinks in here free. চেক ইনের পরে রিসর্ট কর্তৃপক্ষ দ্বারা আয়োজিত একটি ছোট্ট ট্যুরের মাধ্যমে রিসর্টে কি কি অ্যামেনিটিস রয়েছে সেগুলো আমাদের বুঝিয়ে দেওয়া হলো। ইনডোর এবং আউটডোর মিলিয়ে রিসর্টটিতে মোট 5টি সুইমিং পুল রয়েছে। এছাড়াও রয়েছে বিখ্যাত টার্কিশ হামাম। তোমাদের তো হোটেলের বাইরেটা দেখালাম, এবার চলো দেখাই তোমাদের আমাদের রুমটা কিরকম। এখানে একটা দরজা খুলে কাভার্ড আছে, যার মধ্যে অলরেডি আমরা ঝুলিয়ে দিয়েছি জিনিসপত্র। এবার তোমাদের দেখাই ব্যালকনি ভিউ। এই দিকের ভিউটা দেখো। আমরা যখন এই হোটেলটা বুক করেছিলাম তো তখন আমাদের কাছে অপশন এসেছিল যে আমরা অল ইনক্লুসিভ ডিল নিতে চাই কিনা, তো আমরা সেটাই প্রেফার করেছিলাম। তো আমাদের ধরো তোমাদের আইডিয়ার জন্য বলি যে এই রুমটা অল ইনক্লুসিভ ডিল নিয়ে পড়েছে মোটামুটি 400 পাউন্ডের কাছাকাছি 3 দিনের জন্য। এবার তোমাদের বলি যে অল ইনক্লুসিভের মধ্যে কি কি আছে বা এই ডিলটা কি। এর মধ্যে দেখো এই ব্যান্ডগুলো পরিয়ে দিয়েছে। এই ব্যান্ড থাকার মানে তুমি যে কোনো সময় গিয়ে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার বা যে কোনো রকমের ড্রিঙ্কস সেগুলো কিন্তু কমপ্লিমেন্টারি পেতে পারো। মানে আমরা অলরেডি সেগুলো পে করে দিয়েছি, তো সেটাই হচ্ছে এদের অল ইনক্লুসিভ ডিলের মধ্যে পড়ে। সুপ্রভাত বন্ধুরা, আন্তালিয়া আজকে আমাদের দ্বিতীয় দিন।
কালকে এতটাই টায়ার্ড ছিলাম যে রাত্রির বেলা আর কিছুই শ্যুট করতে পারিনি। তো চলো আজকে দিনটা শুরু করি। এখানে ব্রেকফাস্টের টাইম সকাল 7টা থেকে 9টা। 9টার পরেই কিন্তু এরা টেবিল পুরো ক্লিন করে নেয়। এখন বাজে 8:30। অনেক জিনিসই দেখছি প্রায় শেষের পথে। ব্রেকফাস্টটা চলো তাড়াতাড়ি সেরে নিই। অমলেটগুলো যেমন চিজি তেমনি অয়েলি, তাই একটুখানি অয়েল সোক করে নিতে হবে। দেখি, আর বিশাল বড় বড়। হ্যাঁ, গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের আন্তালিয়া সফরের দ্বিতীয় দিন। তো আজকে তোমাদের তো দেখালামই যে হোটেলের ব্রেকফাস্ট কীরকম, এখানকার টার্কিশ খাবার দাবার কীরকম। তো এরপরে এখন আমরা ব্রেকফাস্ট করে এখন রুমে গিয়ে চেঞ্জ করে ইচ্ছা আছে হচ্ছে হোটেলের পুলটাকে এনজয় করার। তারপরে বিকাল হলে আমি তোমাদেরকে নিয়ে যাবো হচ্ছে এই হোটেলেরই একটি প্রাইভেট বিচ আছে, সেই বিচটাতে। এখন বাজে প্রায় 6টার কাছাকাছি। আমরা একটু বিচের ধারে এসেছি, কিন্তু যা দেখে মনে হচ্ছে যে প্রাইভেট বিচ হওয়ায় এমনিতেই লোক কম, আর সন্ধেবেলায় সবাই হোটেলেই এনজয় করছে। চলো এবার হোটেলের ডিস্কোটা একটু ঘুরে দেখে আসি। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের আন্তালিয়া সফরের দ্বিতীয় দিন। তো আজকের প্ল্যান হচ্ছে সকালবেলা একটু ব্রেকফাস্টের পরে লোকাল মার্কেটটা ঘুরে দেখা। আর তোমাদের তো আমি দেখিয়েছিলাম যে আমার রুম থেকে যে দেখা যায় পাহাড়টা, সেই পাহাড়টায় অনেকে ট্রেকিং করে যাচ্ছে। তো সেই পাহাড়টাতে আপাতত ইচ্ছে আছে যে গিয়ে একটু ট্রেকিং ট্রাই করা। এমনি লেমন, কিন্তু দেখো বাতাবি লেবুর সাইজে। বাপরে, পুরো গাছ ভর্তি হয়ে আছে। কি সুন্দর লাগছে দেখতে এখান থেকে পাহাড়টা। শেষ পর্যন্ত ট্রেকিং এর রাস্তাটা পাওয়া গেছে। এই ম্যাপটা কি? হ্যাঁ, এই যে এই বুর্দা সিনিজ মানে ইউ আর হিয়ার, এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে হয়তো এই ওপর দিকে যেতে পারি। আচ্ছা, মনে হচ্ছে বলছে 2 to 3 hours ওয়ান ওয়ে, বুঝলে, 5 কিলোমিটার ডিস্টেন্স। এই রাস্তা বেশ মনে হচ্ছে একটা অভিযানে যাচ্ছে। হাত দাও। এক ঘন্টা চড়ার পরে আমরা এসে পৌঁছেছি এমন একটা পয়েন্ট থেকে যেখান থেকে আমাদের পুরো হোটেলটা দেখা যাচ্ছে সুন্দরভাবে। চলো তোমাদের এবার দেখাই এখান থেকে হোটেলটা কেমন লাগছে। হোটেল, তার পিছনে সমুদ্র, এখানে আমরা পাহাড়ে দাঁড়িয়ে আছি। অসাধারণ জায়গা। দেখো ওখানে প্যারাগ্লাইডিং হচ্ছে। হ্যাঁ, চারিদিকে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি ওই তো এই দূরে দেখা যাচ্ছে। তারা একটু জুম করি। আমার মনে হয় এদিকে রেলিং এর মতো জিনিসগুলো দিয়েছে, কারণ এর পরেই দেখো পুরো স্টিফ নেমে যাচ্ছে। ওই দিকটা বিপজ্জনক বলে এদিকটাকে পুরো ঘিরে দিয়েছে। আর কিছুটা আমরা উঠবো, তারপরেই আমরা নামা শুরু করব। দেখো এখানে মাঝে মধ্যেই পাথরগুলো কিন্তু মার্কিং করা আছে যাতে লোকজন হারিয়ে না যায়। তোমাদের ক্যামেরায় কতটা দেখাতে পারবো জানি না, তবে এখানে একটা অসাধারণ বিচ দেখা যাচ্ছে উপর থেকে নিচে, পুরো হিডেন জেম। এখান থেকে তুমি যদি নিচের দিকে তাকাও, দেখো একটা সুন্দর পাথর দেখা যাচ্ছে এবং জলের কালারটা কি অসাধারণ। কালকে ভাবছি এই বিচটা কোথায় সেটা দেখতে যাব। আমাদের হোটেল থেকে খুব একটা দূরে হবে না বলেই মনে হচ্ছে। আমাদের হোটেলটা এখানে দেখতেই পাচ্ছ কিরিস বলে একটা জায়গায়। তো আমরা এই কিরিস থেকে হাঁটতে হাঁটতে পার্শ্ববর্তী এলাকা খেমারে চলে এসেছি। এবার আবার আমাদের ব্যাক করতে হবে, কারণ অলরেডি 2 ঘন্টার বেশি আমরা ট্রেকিং করে চলে এসেছি। আবার 2 ঘন্টা আমাদের নামতে হবে। আর ওই দিকে দেখতে পাচ্ছি আরও ট্রেকিংয়ের পথ রয়েছে, কিন্তু সেটা আরও ঘন জঙ্গলের মধ্যে। আর মোটামুটি মনে হয় ওখানে নিচে যেটা লেখা ছিল আরও 2 ঘন্টা আমাদের ট্রেকিং করে আরও উপরে উঠতে হবে। তো সেটা আজকে আর সম্ভব হচ্ছে না। তো আমাদের পর্বতারোহণ পর্ব এখানেই শেষ করলাম। এবার চলো নিচের দিকে যাওয়া যাক।
আমরা ট্রেকিং শেষ করে হোটেলে চলে এসেছি, সামনেই দেখছি যে কি সুন্দর টার্কিশ ব্রেড বানাচ্ছে, দেখে খিদেটা আরো জোরদার হয়ে গেল। চলো লাঞ্চটা সেরে ফেলা যাক। খুব বেশি অনিয়ন রিংস নিও না, পিৎজা নিতে পারো। ওকে, এদিকটায় আর কি আছে? এগুলো স্যালাড, স্যালাড কর্নার। আমি একটু পিকলস নেব। ওকে, সবই স্যালাড। মেইন কোর্স রেখে দিয়েছি অলরেডি। এগুলো নানা রকমের সস, এগুলো অলিভস। এই সেই টার্কিশ রুটিগুলো, রুটি ঠিক নয়, কুলচা টাইপ। দেখো ভেতরে পুর ভরা চিকেনের। দারুণ। ইস্তানবুল আর আন্তালিয়ার মধ্যে আমার যেটা মনে হলো সবচেয়ে বেশি তফাৎ সেটা হচ্ছে তাপমাত্রা। আন্তালিয়া অনেক বেশি গরম আর ইস্তানবুল অনেকটাই এর তুলনায় ঠান্ডা বেশি ছিল। আর সেকেন্ডলি জিনিসপত্রের দামও কিন্তু আন্তালিয়াতে রিজনেবল ইস্তানবুলের তুলনাতে। আন্তালিয়া সফরের অন্তিম দিন, কালকে সকালবেলা আমরা লন্ডনের উদ্দেশ্যে রওনা দেব। তো আজকে আমাদের যা প্ল্যান ছিল যে সিটি ট্যুর করার, সিটি ট্যুরের মধ্যে যেটা প্রধান আকর্ষণ একটা কেবল কার, এখানে আন্তালিয়াতে বিখ্যাত এটা। সেই কেবল কারটা শুনলাম কালকে রাত্রির বেলা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, একজন লোক মারা গেছে। একটা ক্যাপসুল আসলে গিয়ে ধাক্কা মেরেছে একটা পোলে, আর সেখান থেকে সেই ক্যাপসুলটা খুলে গিয়ে একজন মারা গেছে পাহাড় থেকে পড়ে। আর 184 জন, ভাবতে পারো 184 জন 8 ঘন্টা ধরে আটকে পড়েছিল। তো তারপরে উদ্ধার কার্য শুরু হয়েছিল, এখনো শেষ হয়েছে কিনা জানি না, যতটা আমরা গুগল করে জানতে পারলাম। তো ব্যাপার হচ্ছে আজকে তাই জন্য আমরা ঠিক করলাম যে সিটি ট্যুরটা ক্যান্সেল হয়ে গেছে। তো তার বদলে আমরা যাব হচ্ছে এখানের যে লোকাল বিচ আছে সেই বিচগুলোয়। কালকে মনে আছে ট্রেকিং করতে গিয়ে তোমাদের দেখিয়েছিলাম যে একটা খুব সুন্দর বিচ উপর থেকে দেখা যাচ্ছে, আছে যে ওই বিচটাতেই প্রথম যাওয়া। তুরস্ক সফরেরও শেষ দিন, কাল আমরা লন্ডন ব্যাক করছি। তো চলো আজকে একটা এখানে ট্র্যাডিশনাল তুর্কি ডান্সের প্রোগ্রাম আছে, তো সেটা কেমন তোমাদের দেখাই। এই শোটা দিয়েই আমি এই ব্লগটা শেষ করব। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।
বন্ধুরা, আমার টার্কি ভ্রমণের অভিজ্ঞতা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও।